আসসালামু আলাইকুম। আজকে শুরু করি স্ট্রাকচার অফ ম্যাটারের থার্ড পার্ট নিয়ে। কিছু কন্টেন্ট লিখে রেখেছি প্রতিবারের মতোই। পরমাণুর শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রনিক কনফিগারেশন, পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি। শক্তি স্তর কক্ষপথে বা অরবিটে ইলেকট্রন বিন্যাস কি জিনিসটা কি আসলে আমরা জানি। অরবিট বা শক্তি স্তর বলতে কি বোঝায়? অরবিট বা শক্তি স্তর বলতে বোঝায় আমাদের ইলেকট্রনগুলো কিভাবে ছড়াই ছিটে আছে কোনো একটা শক্তি স্তরে বা কোনো একটা সেলে বা কোনো একটা অরবিটে। আমরা এখানে একটা ডায়াগ্রাম নিলাম আমরা। এটা হলো আমাদের প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, চতুর্থ শক্তি স্তর। যত আমি উপরের দিকে যাইতে থাকবো আমার শক্তি স্তর তত বাড়তে থাকবে। ফোর্থ সেল। তো আমরা জানি কোনো একটা প্রধান শক্তি স্তরে আমাদের বোর মডেলে বলা হয়েছে যে প্রধান শক্তি স্তর নামে কোনো একটা কক্ষপথ বা কোনো একটা অরবিট রয়েছে। তা প্রধান শক্তি স্তরে আমাদের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 2n²। এটা দ্বারা আমরা কোনো একটা শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে এটা নির্ণয় করতে পারি। কীরকম? তা সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা যেহেতু 2n², এখানে এন ইকুয়াল একটা পূর্ণ সংখ্যা, এর মান 1 2 3 4 ইত্যাদি হতে পারে। এখন আমরা দেখব যে আমরা প্রথম সেলটা যদি আমরা প্রথম শক্তি স্তরের সেলটাকে যদি কে সেল হিসাব করি, এটাকে যদি কে ধরি, এল ধরি, এম ধরি, এন ধরি, পরবর্তীতে আমাদের সেল সংখ্যা বাড়তে পারে। এন ও পি কিউ আর যাই বলুক না কেন, যাই হোক না কেন, তো আমরা দেখবো যে কে সেলের সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টা। তাহলে কে এর জন্য এন এর মান কত? কে এর জন্য এন এর মান 1, যেহেতু এটা প্রথম সেল বা প্রথম কক্ষপথ বা প্রথম শক্তি স্তর, সেক্ষেত্রে কে এর জন্য এন এর মান কত? 1। তাহলে সূত্রটা অন যদি আমরা 2n² এই সূত্রে বসাই দিই, এন এর মান 1² তার মানে 2। তার মানে কে সেলে আমাদের সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টা? কে সেলে আমাদের সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2টা। কে এর পরে এল, তা এল এর মান কত হবে? এন এর মান 2 হবে। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8 হবে। এল সেলে বেল শক্তি স্তরে বেল কক্ষপথে আমাদের ইলেকট্রন থাকতে পারে 8টা। তারপর কে এল এম, যেহেতু এম এর মান এন এর জন্য 3, সেক্ষেত্রে আমাদের সূত্র যদি বসায় 2 × 3², 3 3 9, 9 দুগুণে 18, আমরা পাবো এম সেলে 18টি ইলেকট্রন। এবং আমরা যদি এন এর ক্ষেত্রে দেখি, এন এর জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মান 4 বা প্রধান শক্তি স্তরে এন এর মান 4, সেক্ষেত্রে আমরা যদি এখানে বসাই আমাদের সূত্রে 2 × 4², 4 4² 16 32, তাহলে আমরা পাবো 32। আমাদের যে কোনো সেলের কথাই বলুক না কেন, আমাদের যদি বলে পি সেলে কত, ও সেলে কত, আমরা দেখবো যে সেল সংখ্যাটা ওই সংখ্যাটা, ওই অ্যাকচুয়াল সংখ্যাটা, স্পেসিফিক সংখ্যাটা কত নাম্বার আছে জাস্ট ওই নাম্বারটা আমরা এনের জায়গায় বসাইয়া স্কোয়ার করে 2 এর সাথে গুণ করে দেবো। তাহলে আমরা কোনো একটা অরবিট বা কোনো একটা শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে এটা আমরা পেতে পারি। তো এখন আমরা দেখবো যে ইলেকট্রনিক কনফিগারেশন। তোমরা ইলেকট্রন বিন্যাসটি নিয়ে অনেকেই অনেক ভয় কাজ করে অনেকের মধ্যে। এটা কঠিন কিছু না, চেষ্টা করব সহজভাবে কিভাবে বোঝানো যায়। যদিও তোমাদের বইতে ব্যাপারটা দেওয়া আছে, আমি একটু চেষ্টা করি কিভাবে সহজে বোঝানো যায় তোমাদের ব্যাপারটা। আমরা তো দেখলাম যে একটা শক্তি স্তরে প্রধান শক্তি স্তরে বা কোনো একটা কক্ষপথে ইলেকট্রন সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2n²। তো এখন আমরা দেখব ইলেকট্রনিক কনফিগারেশন। আমরা যখন ইলেকট্রন বিন্যাস করি তখন আমরা কিভাবে করি, মূলত ইলেকট্রন বিন্যাসটা কিভাবে করি সেটা একটু দেখব। সেটার জন্য আমরা একটা প্রথম একটু দেখি যে আমাদের ক্লাস 9 10-এর জন্য, স্ট্যান্ডার্ড 9 10-এর জন্য আমাদের 3D পর্যন্ত এনাফ, তারপর আমাদের লাগে না। তো আমরা দেখি কিভাবে আসে আমাদের ইলেকট্রনিক কনফিগারেশনটা। আমরা যখন ইলেকট্রন বিন্যাস করব, কিভাবে কোন অরবিটে কোন উপশক্তি স্তরে আমরা ইলেকট্রনগুলো আগে দিব, সেক্ষেত্রে উপশক্তি স্তর বা সাবসেল বা সাবসিডারি সেল বা সহকারী উপশক্তি স্তর নিয়ে আমরা পরে কথা বলবো অন্য একটা ভিডিওতে। তো এইটা আমরা দেখি। প্রথম আমরা
এস অরবিটাল, এস অরবিটাল ইলেকট্রন দিব। এস অরবিটাল পূর্ণ হওয়ার পর আমরা 2s অরবিটাল ইলেকট্রন দিব উপর থেকে নিচে। তারপরে 2p থেকে 3s এ আসবে। 3s যদি ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়ে যায় তখন আমার কোথায় আসবে, 3p তে আসবে। 3p থেকে 4s, এইভাবে পর্যায়ক্রমে আমাদের ইলেকট্রন 3d 4p 5s এ আসবে আসবে এবার আমাদের আসতে থাকবে। আমরা 6 7 লিখলাম না, অর্থাৎ পর্যায়ক্রমে আমাদের এভাবে আসতে থাকবে। তো আমাদের শক্তির ইলেকট্রন বিন্যাসের যে ক্রমবর্ধমান শক্তিটা হয় সেটা হয় আমাদের এভাবে 1s থেকে 2s বড়, তারপরে 2p, 2pর পরে 3s, তারপরে হলো 3p, 3p এর পরে আছে আমাদের 4s, 4s এর পর আছে 4s এর পর কোথায় আছে, 4s এর পর চলে যাব 3d তে। 3d এর পরে 4p, 4p এর পরে 5s, এবার আমাদের পর্যায়ক্রমে আসতেছে এইভাবে, অর্থাৎ 1s এর থেকে 2sটা বড়, 2s থেকে 2p বড়, 3s থেকে 3p বড়। তো এইটা যদি আমরা একটু মনে রাখতে পারি তাহলে আমাদের ইলেকট্রন বিন্যাস করা সহজ হয়ে যাবে। 1s 2s 2p 3s 3p 4s 3d, 4s এর পরে 3d, এই পর্যন্তই আমাদের মোটামুটি যদি মনে রাখতে পারি তাহলে আমাদের ইলেকট্রন বিন্যাস সোজা হয়ে যাবে। এখন ইলেকট্রন বিন্যাস করার আগে আমাদের আর একটা জিনিস সম্পর্কে একটু সম্যক জ্ঞান নিতে হবে। সেটা হলো আমাদের এই টপিক্সটার উপরে যে পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি। পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি। একজন জার্মান বিজ্ঞানী তার নামটা হলো আউবাউ। খুব ফানি নাম তাই না, আউবাউ। তিনি একটা নীতি দিয়েছিলেন, ওই নীতিটার নাম আউবাউ নীতি, বা ওই নীতিটার অপর একটা নাম হচ্ছে N+L নীতি। জার্মান বিজ্ঞানী আউবাউ সর্বপ্রথম ইলেকট্রন বিন্যাস নির্ণয়ের একটা নীতি প্রদান করেন। নীতিটার নাম হলো আউবাউ নীতি, আউবাউ প্রিন্সিপালস বা N+L নীতি। এখন আমরা N+L নীতির সাহায্যে দেখবো যে ইলেকট্রনগুলো কোন অরবিটালে বা কোন শক্তি স্তরে আগে প্রবেশ করবে। এটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, N+L নীতি। তো আমরা এখানে দেখবো যে N+L নীতি জিনিসটা কি, সেটা করার জন্য আমাদের ইলেকট্রন বিন্যাসে যাইতে হবে, একটু ইলেকট্রন বিন্যাসে যাইতে হবে। তো আমি মাঝ থেকে একটি ইলেকট্রন বিন্যাস তোমাদের দেখাই নীতিটাকে ব্যাখ্যা করার জন্য বা ভালোভাবে বোঝানোর জন্য। আমরা পটাশিয়ামের কথা চিন্তা করি। পটাশিয়ামের পারমাণবিক ভর হলো 19, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, 4s। তো আমাদের এই যে আমরা যে কনফিগারেশনটা লিখছি উপরে 1s 2s 2p 3s 3p 4s 3d, তো আমরা এখানে 4sটাকে আগে লিখছি, 3dটাকে পরে লিখছি। বাট আমরা যখন আমরা করতে যাব ইলেকট্রন বিন্যাস, কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করতে যাব, তখন আমরা 3dটা আগে লাগবো, 4sটা পরে লাগবো। কেন লিখবো একটু বলে, যে আমাদের ইলেকট্রন সংখ্যা আছে 19, আমরা হিসাব করি 2 4 6 3 6 18, 3 6 18 1 19, ডিতে পাইবেন আমার ইলেকট্রন 0 পাবে। কেন 0 পাবে এইটা ব্যাখ্যা করার জন্য এই বিজ্ঞানী আউবাউ N+L নীতিটা প্রদান করেন। কেন প্রদান করেন মানে কি জন্য আমার s অরবিটাল আগে ইলেকট্রন যাবে, সেক্ষেত্রে যদি আমরা একটু চিন্তা করি যে 3d এর ক্ষেত্রে আর 4s এর ক্ষেত্রে, তাহলে আউবাউ একটা নীতি দিয়েছে, তার নীতিটা কি, বিল্ডিং আপ নীতি। এই জার্মান বিজ্ঞানী আউবাউ যে N+L নীতি দিয়েছে, এই নীতিটার অপর একটা নাম হচ্ছে বিল্ডিং আপ নীতি। তার নীতিটা কি ছিল, ইলেকট্রন সর্বপ্রথম নিম্ন শক্তির অরবিটাল পূর্ণ করে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে। কি বলছে তাহলে, ইলেকট্রন সর্বোত্তম নিম্ন শক্তির অরবিটাল পূর্ণ করে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে। তার মানে হলো
আগে নিম্ন শক্তির অরবিটালে ইলেকট্রন যাবে, যদি তারপরে আমার ইলেকট্রন সংখ্যা থাকে তাহলে আমার পরবর্তীতে কি করব, ইলেকট্রনটা উচ্চ শক্তি স্তরে যাবে। তো সেক্ষেত্রে আমরা পটাশিয়ামের ক্ষেত্রে দেখছি 3D আর 4s, 3D এর ক্ষেত্রে আর 4s এর ক্ষেত্রে কে নিম্ন শক্তি স্তর কে উচ্চ শক্তি স্তর, এটা আমাদের জানতে হবে। তো এটা জানার জন্য আমাদের কি করতে হবে, আমাদের N+L নীতিটা ফলো করতে হবে। তাহলে আমরা দেখি 3D এর ক্ষেত্রে N+N এর মান কত হয়। এখানে আরেকটা জিনিস জানতে হবে, এখানে N হলো আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, আর এলটা আমাদের হলো এজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা সহকারী কোয়ান্টাম সংখ্যা বা সাবসিডারি কোয়ান্টাম নাম্বার। এই দুটো জিনিস একটু আমাদের জানতে হবে এখানে। তো আপাতত ছোট করে একটু জানো যে N+N এর জন্য আমাদের উপশক্তি স্তরের জন্য S এর মান হয় 0, P এর মান হয় 1, D এর মান হয় 2 এবং F এর মান হয় 3। এই চারটা কি, এই চারটা আমাদের এই চারটাকে বলা হয় উপশক্তি স্তর বা এজিমুথাল বা কোয়ান্টাম নাম্বার, এসপিডিএফ। এটা নিয়ে পরবর্তীতে আলোচনা করব অন্য একটা ভিডিওতে। তো আগে আমরা ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে একটু মনে রাখবো, এস এর মান যখন 0 হয় তখন এস হয়, 1 হলে পি হয়, 2 হলে ডি হয়, 3 হলে এফ অরবিটাল হয়, এফ উপশক্তি স্তর হয়। তার 3D এর ক্ষেত্রে এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা আমরা জানি, প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মান 1 2 3 পূর্ণ সংখ্যা নির্ণয় করে। তাহলে এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মান 3 আর ডি এর জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা বা উপশক্তি স্তর এল এর মান, আমাদের যেহেতু নীতিটা হলো N+L, নীতিটা যেহেতু হলো N+L, তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান ডি এর জন্য কত পাই আমরা, ডি এর জন্য 2 পাই। সেক্ষেত্রে আমরা N+L নীতিতে এইখানে যদি বসাই মানটা, আমরা পাবো 3 + 2 = 5। এখন আমরা 3D এর ক্ষেত্রে পাইছি, আমরা 4s এর ক্ষেত্রে যদি একটু হিসাবটা দেখি, 4s এর ক্ষেত্রে দেখলে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা n পাবো 4 আর s এর জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান কত পাবো, 0। তাহলে N+L এই নীতিতে আমরা মানটা বসাই, 4 + 0 = 4। তো এখানে আমরা 4 পেয়েছি, এখানে আমরা 5 পেয়েছি। 3D এর ক্ষেত্রে মান পেয়েছি 5 এবং 4s এর ক্ষেত্রে মান পেয়েছি 4। তো আমাদের শক্তিস্তর ছোট কোনটা, শক্তিস্তর ছোট হলো 4s। তো আউটবার্ন নীতি অনুযায়ী আমরা জানি যে ইলেকট্রন সর্বপ্রথম নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে, তারপর যদি ইলেকট্রন থাকে তাহলে উচ্চ শক্তি স্তরে যাবে। সেক্ষেত্রে 3D হলো আমার উচ্চ শক্তি স্তর, 4s হলো নিম্ন শক্তি স্তর। তাই পটাশিয়ামের ক্ষেত্রে আমরা একটু দেখে নেই যে পটাশিয়ামের ক্ষেত্রে যেহেতু 3D উচ্চ শক্তি স্তর, এখানে মান বের হয় 5 এবং 4s এর ক্ষেত্রে মান বের হয় 4। সেই ক্ষেত্রে 4s হলো নিম্ন শক্তি স্তর, তাই ইলেকট্রনটা ডি অরবিটালে যাওয়ার কথা ছিল, তাই ইলেকট্রনটা ডি অরবিটালে না যেয়ে এস অরবিটালে যায়। একটা কোশ্চেন তোমাদের আসে প্রায় সময়, মাঝে মাঝে আসে যে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি ডি অরবিটালে না যে এস অরবিটালে যায় কেন। এর কারণ হলো যে আউটবার্ন বলে গেছে যে ইলেকট্রন সবচেয়ে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে, তারপর ক্রমান্বয়ে শক্তির উচ্চতম অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে। যেহেতু 4s হলো ছোট, এক্ষেত্রে N+L নীতিটা ব্যবহার করবা 4s এর ক্ষেত্রে, 3D এর ক্ষেত্রে যেই ক্ষেত্রে মান ছোট, শক্তি স্তর ছোট, অরবিটাল ছোট, ওই শক্তি স্তরে আমরা ইলেকট্রন আগে দেবো। তাই পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি ডি অরবিটালে না যে এস অরবিটালে। সেম একটা কোশ্চেন আছে আমাদের, স্কান্ডিয়ামের 21তম ইলেকট্রনটি ডি অরবিটালে না যে এস অরবিটালে যায় কেন। সেম সেম উত্তর, কারণ হলো 3D এর থেকে 4s অরবিটালটা ছোট, এই কারণে স্কান্ডিয়ামের 21তম ইলেকট্রনটি কি ডি অরবিটাল না যে এস অরবিটালে যায়। আরেকটু দেখতে হবে এখানে। তো এইটা তো N+L নীতি ছিল। এখন কথা হলো দুইটা আলাদা আলাদা মান বের হয়েছে, আমরা বুঝতে পারছি সেক্ষেত্রে যে এটা ছোট শক্তি স্তর বা নিম্ন শক্তি স্তর, এখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে, এটা বড়, এখানে পরে প্রবেশ করবে। বাট আমাদের যখন N+N এর মান সমান হয়ে যাবে, N+N এর মান সমান হলে মনে রাখতে হবে যার প্রধান কোয়ান্টাম সংখ্যার মান ছোট, প্রধান কোয়ান্টাম সংখ্যার মান ছোট ওই শক্তি স্তরে ইলেকট্রন আগে প্রবেশ করবে।
প্রধান কোয়ান্টাম সংখ্যার মান ছোট বলতে আমরা কি বুঝি? প্রধান কোয়ান্টাম সংখ্যার মান ছোট বলতে শক্তি স্তর ছোট। আর শক্তি স্তর যদি ছোট থাকে তাহলে ইলেকট্রন আগে প্রবেশ করবে। আমরা একটু দেখি, একটু উদাহরণের মাধ্যমে, একটি এক্সাম্পলের মাধ্যমে আমরা একটু দেখি। আমরা 3D নিলাম আর আমরা নিলাম 4p। 3D আর 4p এর ক্ষেত্রে মানটা আমাদের মনে আছে, এস এর মান 0, পি এর মান হলো 1, ডি এর মান হলো 2 আর এফ এর জন্য মান হলো 3। তাহলে আমাদের 3D এর ক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যা n আর সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান হয়েছে 2, n ইকুয়াল কত 4। আমরা 4p এর ক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান 4 আর p এর জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা বা l এর মান হয়েছে 1। এখন আমরা দুই ক্ষেত্রে n প্লাস l নীতিতে মানটা যদি বসাই আমরা পাবো এখানে 3 প্রধান কোয়ান্টাম সংখ্যা, 3 প্লাস 2 5 হবে। এখানে যদি বসাই n প্লাস l তাহলে আমাদের মান হবে 4 প্লাস 1, তাহলেও 5 হবে। তো আমরা দেখছি যে দুই ক্ষেত্রে আমাদের মান সমান। অর্থাৎ এখন আমাদের শক্তি স্তর ছোটো বড় আমরা কিভাবে নির্ণয় করবো? আমাদের তো দুই ক্ষেত্রেই মান সমান, কোন অরবিটাল আমি ইলেকট্রন আগে দেবো, 3Dতে দেবো না 4pতে দেবো? তো সেক্ষেত্রে আমার যেটা করতে হবে, প্রধান কোয়ান্টাম সংখ্যা, আমরা তো জানি প্রধান কোয়ান্টাম সংখ্যা এখানে n3 আর এখানে n4। তাহলে আমাদের যেহেতু প্রধান কোয়ান্টাম সংখ্যা n3 আর 4, তাহলে 3D হলো নিম্ন শক্তি স্তর এবং 4p হলো উচ্চ শক্তি স্তর। কারণ আমি আগেই বলছি যে যার n এর মান ছোট হবে ওইটা নিম্ন শক্তি স্তর এবং ওই অরবিটাল ইলেকট্রন আগে প্রবেশ করবে, এটা বলে গেছে বিজ্ঞানী আউবাউ। সেক্ষেত্রে আমাদের ইলেকট্রন কোথায় প্রবেশ করবে? ইলেকট্রন আগে 3Dতে যাইবে, তারপর যদি আমাদের ইলেকট্রন থাকে তাহলে আমরা 4pতে, ইলেকট্রন কোথায় যাবে? 4pতে যাবে। তো ছোট করে আমরা একটু মৌলের ইলেকট্রন বিন্যাসটা নিয়ে আজকে কথা বলবো। মৌলের ইলেকট্রন বিন্যাস। এই আউবাউ নীতিটা যদি বুঝে থাকো তোমরা, n প্লাস l নীতিটা যদি বুঝে থাকো, আমি মনে করি না যে তোমাদের ইলেকট্রন বিন্যাসে আর কারো কোনো সমস্যা থাকার কথা। একটু দেখো 1 থেকে 20 পর্যন্ত যদি আমরা মৌলের ইলেকট্রন বিন্যাসগুলো মনে রাখি, মানে চেষ্টা করি করার কিভাবে হয়। প্রথম মৌল আছে আমাদের হাইড্রোজেন। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, তাহলে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকবে একটা, অনেসন। এস এর সর্বোচ্চ ইলেকট্রন পায় কয়টা? এস এর সর্বোচ্চ ইলেকট্রন পায়, একটু মনে রাখতে হবে, এস অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন পাবে 2টা, পি অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন পাইবে 6টা, ডি অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন পাইবে 10টা আর এফ অরবিটাল আমার সর্বোচ্চ ইলেকট্রন পাইতে পারে কতটি? 14টি। একটু মনে রাখতে হবে আমাদের ইলেকট্রন বিন্যাস করার জন্য এটা। তো হাইড্রোজেনের পর কি আছে? হিলিয়াম। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, তাহলে 1s2। তারপর আছে লিথিয়াম। লিথিয়াম আছে কত? 3, তাহলে 1s2 2s1। তারপরে লিথিয়ামের পর কি আছে? বেরিলিয়াম। বেরিলিয়াম আছে 4, তাহলে 1s2 হবে, তাহলে 2s কত? 2 হবে। বেরিলিয়ামের পর আছে বোরন। বোরন 5, তাহলে 1s2 হবে, 2s2 হবে। 2s2 এর পর কি হবে? 1s2 2s2 2p, তাহলে 2pতে কয়টা থাকবে? একটা থাকবে। 2 4 5। তারপরে হলো কার্বন। কার্বন হলো কত? 6, তাহলে 1s2 হবে, 2s2 হবে, 2p, 2 2 4 2 6। কার্বনের পর কি আছে? নাইট্রোজেন আছে 7, 1s2 2s2 2p কয়টা পাইবে? পিতে সর্বোচ্চ 6টা পায়, তাহলে 2 2 4 আর বাকি থাকে আমাদের 3 7, বাকি থাকে 3 7। নাইট্রোজেনের পর কি আছে? অক্সিজেন আছে। অক্সিজেনের 8, তো 1s2 2s2 এবার 2 2 4, তাহলে পিতে সর্বোচ্চ 6টা পায়, আমার বাকি থেকে 4টা, 4 2 6 2 8। অক্সিজেনের পর আছে ফ্লোরিন। ফ্লোরিন আছে কত? 9, 9 হবে 1s2 2s2 2p, 2 2 4, বাকি থাকে 5টা, আমার সর্বোচ্চ 6টা পায়, আমি 5টা দিতে পারবো। ফ্লোরিনের পর কি আছে? নিয়ন আছে। নিয়ন আছে কত? 10, 1s2 2s2 2p, 2 2 4, বাকি থাকে কয়টা? 6টা, 6 2 8 2 10, আমার পূর্ণ হয়ে গেছে। নিয়নের পর আছে আমার সোডিয়াম 11, 1s2 2s2, তারপর হলো 2p6 3s, কত দেবো? 6 2 8 2 10, আমার থাকবে 3s1 11। তারপর আমার আছে ম্যাগনেসিয়াম 12, 1s2 2s2 2p6, তাহলে 3s কয়টা পায়? সর্বোচ্চ 2টা পায়, 12 হলো। ম্যাগনেসিয়ামের পর অ্যালুমিনিয়াম 13, 1s2 2s2 2p6, তাহলে 3s কত হবে? 3 হবে না, 3s 2টা পাবে, তারপরে 3p, তাহলে কত হবে? 1। 6 2 8 আর 2 10 আর 2 12 আর 1 13। অ্যালুমিনিয়ামের পর আছে কত? সিলিকন 14। তারপর 1s2 হবে, 2s2 2p6 3s2 3p কত? তাহলে 12 আর হলো 2 14। সিলিকন পর কি আছে? ফসফরাস 15, 1s2
2s2 2p6 3s2, তাহলে কত হবে 3p3 15। তারপর আমাদের কি আছে সালফার 16 1s2 2s2 2p6 3s2, তাহলে কত হলো 3s2, তাহলে 3p কত হবে এখানে হলো 12 আর অত কত হবে 4 16। তারপর আমাদের ক্লোরিন 17 1s2 2s2 2p6 3s2 3p কত হবে 5 17। আর্গন আছে 18 1s2 2s2 2p6 3s2 3p6 18। তারপর আমাদের পটাশিয়াম আছে 19 1s2 2s2 2p6 3s2 3p6, তারপরে থাকবে 3d, তারপরে থাকবে 4s। তাহলে এখানে 1 পাইবে, এখানে 0 পাইবে। একটু আগে আমরা দেখে আসছি কেন 1 হবে কেন 0 হবে, n+n নীতির জন্য এটা হবে। আমাদের লাস্ট নাম্বার ক্যালসিয়াম, এটার 20 1s2 2s2 2p6 3s2 3p6 3d সেম 4s, এস পূর্ণ করবে সর্বোচ্চ 2টা পায়, বাকি থাকলে আমাদের ডি অরবিটালে পাবে। তো আজকে আমরা ইলেকট্রন বিন্যাস গুলো নিয়ে কথা বললাম, দেখছি যে ইলেকট্রন বিন্যাসগুলো আমাদের কিভাবে হয়। একটা ভিডিও আপলোড করা আছে ইলেকট্রন বিন্যাসের উপর, পারমাণবিক সংখ্যা কিভাবে মনে রাখা যায় 1 থেকে 50 পর্যন্ত পারমাণবিক সংখ্যা মনে রাখার একটা ছোট্ট একটা কৌশল আমি তোমাদের ভিডিওতে আপলোড করে দেখিয়েছি। ভিডিওটা আগে দেখে তারপরে ইলেকট্রন বিন্যাসটা করো। আই থিঙ্ক, আমি মনে করি না তোমাদের ইলেকট্রন বিন্যাস আর কোনো সমস্যা হবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সুস্থ থাকো, ভালো থাকো।